দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি হলো, এত হাঁপাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আপা অভ্যাস নাই তো। অভ্যাস নাই? তোমার বয়স কত হয়েছে? একটুখানি হাইটে তুমি হাঁপাই দিছো। আপনি যে কি না আপা, আমি কি কলেজে পড়ি? আপনি আমার বয়স জিজ্ঞেস করতেছেন? না, তুমি যেভাবে হাঁপাচ্ছ মনে আছে তোমার বয়স 50-60 বছর হয়ে গেছে। আপা আমার কিন্তু 50 বছর হয়নি, এই তো 46-47 হবে। তো যাই হোক, তোমার কাছে 47ও যা, 50ও তা, 60ও তা। তো এবছর শাশুড়ি হয়েছে না, তো নাতি নাতকুরের মুখ তুমি চোখে দেখবে না? হ্যাঁ, তোমার বউ নাকি এখনো চিন্তা ভাবনা করিনি। তোমার বউর বয়স তো 28 বছর। 28 বছর আর 30 বছর তো একই কথা, তাই না? 30-35 বছর বিয়ে হয়ে গেলে কিন্তু মনে করো বয়স হয়ে গেলে আর কিন্তু ছেলে পেলে হবে, তখন ছেলে পেলে হতে সমস্যা হবে। তুমি তোমার বউর মাথার মধ্যে এমন ভাবে ঢুকাই দেবা এই কথা, বারবার বারবার বলতে থাকবা, যেন যেই চিন্তা ভাবনাটা 1 বছর পরে করতো সেই চিন্তা ভাবনাটা যেন 2 মাসের মধ্যেই করে। আপা আপনি একটু বোঝায় বলেন না। না রে বাবা, আমি এসবের মধ্যে নেই। তোমরা বাপ মা তোমরা বলো, আমি যদি বলতে চাই তাহলে মনে করবে কি বাইরের একটা মানুষ বলতে এসেছে। নিজের সাথে অপমান হওয়ার কোনো কিছু নেই, বুঝেছো? আমি বাবা বলতে পারবো, তুমি বলো। আনোয়ার ভাই, আপনার কি হয়েছে? আপনাকে অলিতে গলিতে চিপাই যে কোনো জায়গায় সবসময় পাওয়া যায় চাইলে, কিন্তু গত 2 দিন সারা দুনিয়া তন্ন তন্ন করে আমি আপনাকে খুঁজতেছি আনোয়ার ভাই, কোথাও পাচ্ছি না। আপনি কি করছেন এখানে? কে লেগে ইলিয়াস কাঞ্চন আমার কি লিয়ে খুঁজছিস? টাকা দরকার না, আবার দাঁড়ালে লেগাইছিস। এর আগে যে আপনি টাকা দিছি এই টাকা কো? হ্যাঁ, বিরহ, দুঃখ, কষ্ট। আপনি কখনো বিরহের আগুনে পড়েছেন? আপনি কখনো বিরহের আগুনে পুড়তে পুড়তে অঙ্গার হয়েছে? আপনি কখনো সিনেমাতে দেখেছেন প্রেমিক প্রেমিকার দুঃখ? প্রেমিকা যখন প্রেমিককে কষ্ট দেয়, প্রেমিক তখন কি করে? মদ খায়। দুঃখের আগুনে অঙ্গার হয়ে যায়, কষ্ট পায়। আর ইলিয়াস কাঞ্চন এত না পেছে কি লিগাইছিস হেটা কস না। আপনি আপনি জনাব শ্রদ্ধেয় মুজিদ সাহেবের পবিত্র প্রেমের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাদ হয়ে দাঁড়িয়েছি মানে? মসজিদ তো একটা লম্পট, এটা তুই ভালো করে জানোস। আর পাম্পিরা আমি পছন্দ করি। হ্যাঁ, ও কি মনে করছে খুললে একটা বিয়ে করবো, ঢাকা একটা বিয়ে করবো, যার তার জীবন লইয়া খেলবো? হ্যাঁ, আর এটা আমরা বইয়ে দেখুম পাম্পির জীবনটা নষ্ট করবো? পাম্পি তো আমার, পাম্পির আমি হিনতে বাঁচায় আনছি। মসজিদ একটা দুশ্চরিত্র লম্পট, তুই বারবার মসজিদে সাপোর্ট লইতেছিস। এর আগে আমি তোরা কইছি ইলিয়াস কাঞ্চন, আমি কিন্তু সাবধান করে দিতেছি, তোরে কয়ে দিলাম, বুঝছস? আপনি কি মনে করেছেন সময়ের পরিবর্তন হবে না? এই সময় সব সময় থাকবে। কিছুদিন পরে জনাব শ্রদ্ধেয় মুজিদ সাহেব যখন সুস্থ হয়ে যাবেন, আপনি জানেন আপনাকে কি করবে? কুচি 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 করে চানখার ফুল বিরিয়ানির সাথে ভেজে 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 খাওয়াবে। যা যা। আপনি এখনো বুঝতে পারেননি হোয়াট ইজ লাভ। মসজিদ লম্পট তুই শিকার গেলি? হ্যাঁ, যা যা, বুঝছস? যা। আপনি দুঃখটা বুঝতে পারেননি এখনো। বুঝলি না তুই হোয়াট ইজ লাভ। কি চাও তুমি? আমি কিছু চাই না, তুমি কি চাও আমাকে বলো তো? চাচির সাথে তোমার এত কি? মানে
তুমি চাচির সাথে ইদানিং দেখি অনেক বেশি মাতামাতি, এত কথা, কি কথা বলো এত? আচ্ছা, তোমরা সারাদিন বাইরে থাকো, আমি অফিসের পর থেকে পুরোটা সময় এই একজন মানুষের সাথেই থাকি। তো ওনার সাথে যদি আমি কথা না বলি তাহলে আমি কার সাথে কথা বলবো? কিন্তু ওনার সাথে একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে সেটা তো অসম্ভব। শোনো, টেকনিক্যালি তুমি যদি কথা বলতে পারো এবং তার মর্জি মতো তুমি চলতে পারো, তুমিও ওর সাথে কথা বলতে পারবা। আচ্ছা, টেকনিক্যালি কিভাবে কথা বলা যায় একটু আমাকে বলো তো, আমি শিখতে চাই, কারণ আমিও চাই তার সাথে কথা বলতে। ইটস এ সিক্রেট। তুমি যদি আমার সাথে প্রমিস করো এটা তুমি আর কারোর সাথে শেয়ার করবা না, তাহলে আমি তোমাকে বলবো। আমি যদি কোনো কিছু শেয়ার করি তাহলে সেটা তোমার সাথেই শেয়ার করি। ইউ আর মাই ওয়াইফ, আমি তো অন্য কারোর সাথে গিয়ে শেয়ার করি না, সো দ্যাট উইল বি সিক্রেট। তুমি আমাকে বলতে পারো? আচ্ছা, ওনার সাথে তোমার কথা বলতে হবে ওনার টোনে, উনি যেমন চায় ঠিক তেমন। ধর উনি একটা ব্যাপারে বললো যে হ্যাঁ ভালো, তুমি সাথে সাথে বলবা হ্যাঁ খুব ভালো। উনি বললো যে না এটা খারাপ, তুমি সাথে বলবা হ্যাঁ চাচি এটা খুব খারাপ। আবার ধরো কোনো কারণ হচ্ছে উনি বললো যে তুমি এই কাজটা করোনি, তখন আমি সাথে সাথে বলি হ্যাঁ চাচি আমি এটা একটু পরেই করবো, বাবা চাচি আমি ভাবছিলাম এটা করবো এখনই। সে এইভাবে যদি তুমি ওনার মর্জি মতো কাজ করতে পারো তাহলে একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার মনে হয় না তুমি তার সাথে এভাবে কথা বলে এভাবে তার মতো করে চলে বেশি দিন তার সাথে রিলেশনটা সার্ভাইভ করাতে পারবা। দেখো, আমি ঢাকা শহরে 6 বছর একা একা সার্ভাইভ করে এসেছি। তার আগে আমি আরও 6 বছর আমার চাচির সাথে সার্ভাইভ করে এসেছি। এখন যদি আমি আমার চাচির সাথে 6 বছর সার্ভাইভ করতে পারি তাহলে আমি তোমার চাচির সাথে কেন সার্ভাইভ করতে পারবো না? কারণ হচ্ছে আমার চাচি তো চাচি না, উনি হচ্ছেন একজন বিষধর নাগিন। শুনো, তুমি ওনাকে নাগিন বলো, মজিদ চাচা ওনাকে নাগিন বলে, এমনকি আমাদের ইলিয়াস কাঞ্চন ওনাকে নাগিন বলে। তুমি আরও এক লেভেলে নেমে গেল না সব। আর শুনো, আমার অনেক ধৈর্য, বাট কোনো কারণে যদি আমার আর ধৈর্য না থাকে আমি খেপে যাই, আমি কিন্তু অনেক বেশি খেপে যাই, সেটা তুমি জানোই। আই হোপ সেটা তোমাকে আর মনে করিয়ে দেওয়া লাগবে না, ইউ রিমেম্বার। ওরে বাবা রে বাবা, ওই খোঁচাখুচির কথা আমি মনে করতে চাই না। তোমার এই যে ভাইয়ের ছেলে বিয়ে করলো, এটা বেয়াদব একটা মেয়েকে বিয়ে করেছে, এটা আরেকটা অত্যাচারী বাসায় এসে ঢুকলো। কেন বেয়াদব হবে কেন? ঠিকই তো আছে। তোমার কাছে ঠিকই লাগছে তাকে? তার চাল চলন তার রুয়া বেঠালে তো টেকাই যাচ্ছে না। অ্যাজ ইফে বাসায় একজন রানী এসে ঢুকেছেন, রানী ভিক্টোরিয়া। এটা কি ধরনের কথা বলছো? নতুন একটা মেয়ে আসছে, সে একটা নতুন পরিবেশে আসছে, তাকে একটু বোঝার চেষ্টা করতে হবে না তোমাকে? তা তো লাগবেই তোমার। থাকি তো বাসায় একা আমি না, ওকে তো আমার সাথে থাকতে হয়, আমাকে ম্যানেজ করতে হয়। তোমরা তো সকালবেলা বের হয়ে যাও, আসো রাতের বেলা, থাকি বাসায় আমি, সো আমি বুঝি কার সাথে আমি আছি, কিভাবে আমি আছি। দেখো, সে সাংবাদিকতা করে, তার একটা প্রফেশন আছে, ও তো একটু অন্যরকম হবে। হ্যাঁ, একটু অন্যরকম সাংবাদিকতা করে, তো সাংবাদিকতাটা বাইরে গিয়ে ফলাক। আমার এগুলি পছন্দ না। এরকম শিক্ষা, সবার শিক্ষা আছে। আমি কি অশিক্ষিত? তোমার কি আমাকে অশিক্ষিত মনে হয়? আমি ছেলে চাকরি বাকরি করতে পারতাম না? হ্যাঁ, ও চাকরি বাকরি করছে, সাংবাদিকতা করছে বলে 7 খুন মাফ। ও যা বলবে, যেভাবে বলবে সেভাবে সবকিছু হবে। তুমি নিজের সাথে কম্পেয়ার করছো কেন? এটা কম্পারিজনের জায়গা না। ও কি এরকম বলেছে নাকি যে আমি বিয়ে করব, বিয়ে করার পর সাংবাদিকতা করবো না? ওর প্রফেশনের দিকে মনোযোগী হবে না? তুমি যদি চাকরি করছো তুমিও তো করতে পারো, কোনো আপত্তি নাই। সেটাই ভুল হয়েছে, বুঝছো? বিয়ের পর পর তোমরা কে কি করছো না করছো সবকিছু চুলায় যেত। আমি সকালে উঠে চলে যেতাম চাকরি করতে, সারাদিন চাকরি টাকরি করতাম, টাকা পয়সা কামাইতাম, রাতের বেলা বাসায় আসতাম, তুমি আমাকে চা বানাই খাওয়াইতা, রান্নাবান্না তুমি করে রাখতা, তখন হতো সবকিছু সুন্দর। আমার ভুল হয়েছে, আমি সবকিছু বাদ দিয়ে শুধু সংসারটাকে ধর্ম বানাই ফেলছি, এটাই আমার ভুল হয়েছে। তোমার তুলনা তো তুমি, তোমার সাথে অন্যদের কম্পেয়ার করা দরকার কি? তুমি যেটা করছো সেটা তোমার মতো করে ফল পাবে, সে যেটা করছে সেটা সে তার মতো করে ফল পাবে। আর তুমি চাকরি করলে অবশ্যই আমি কাজটি করতাম। তাই ছাড়ো তো প্লিজ, এই আমার এই নেকা নেকা কথা ভাল লাগে না আমার, বুঝছো? ছাড়ো। ভাইয়া কেমন আছেন? এই ভালো, আপনার কি অবস্থা? এই তো আছি। আর এত জোরে ভাবে ডাকলেন আমায়, বুঝলাম না। জোর ভিত্তিতে ডাকছি একটা কাজের জন্য। আচ্ছা, ওই বাড়ির কি অবস্থা বলেন তো? ভাইয়া ওই বাসা থেকে তো কোনো খোঁজ খবর আমি পাই নাই। আর মজিদ আমার কি খোঁজ খবর নেবে বলেন? আমি ওরে ফোন দিলে ও নিজেই তো ফোন ধরে না আমার। আমি জানতাম সেই কাজটা করব। আমি কইছিলাম না যে মজিদ এইগুলোই করব? হ্যাঁ, এই যে দেখেন, আপনি ওরে খুঁজতেছেন, মজিদ কই গা ঢাকা দিয়ে রইছে। ও 2-4 দিন এগুলো দেখবো, তারপরে পলাই যাইব। আবার আপনি যখন দিশাহারা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে কিছু না করতে পেরে চলে যাবেন, তখন মজিদ আবার এলাকায় আইসা সেম কাজটাই শুরু করব।
তাই আমি একটা ডিসিশন নিছি, মসজিদের নামে এলাকায় একটা পঞ্চায়েতে বিচার বসামু, কেমন হয়? ভাইয়া পঞ্চায়েত এই শেষ পর্যায়ে এসে পঞ্চায়েত বসালে একটু ওর জন্য একটু কষ্টকর হয়ে যাবে না, একটু বিরক্তবোধও করতে পারে। আর সব কথা শেষ কথা, আমরা তো দুজনকে ভালোবেসে বিয়ে করছি, তাই না? এটা কি ঠিক হবে? এইটাই তো আমি চাইছিলাম, আপনি যারে ভালোবাসছেন, আচ্ছা আপনার যে ও বিয়া করছে, এখন যে ও অস্বীকার যাইতেছে, ওরা যখন পঞ্চায়েতে লইয়া পাতলা বাদ দিয়া চ্যাং চ্যাং করে দেওয়া হইব জায়গা মতো, তখন আপনি স্বীকার দিব আপনার কখন বিয়া করছে, কোথায় লইয়া ডেটিং মারছে, ভালোবাসার কথা করে ঢাকায় আইনা এখন চিনতেছে না। বিষয়টা কি আমি ভালো করছি না? না, সেটা ভালো করছেন। আরেকটা কথা, আপনি কিন্তু খবরদার সব জায়গায় খালি ইয়েস ইয়েস বলতে হবে, আর কোথায় নো বলতে হবে সেটা আমি চোখের ইশারায় বলে দেবো, ঠিক আছে? ও কোথায় গিয়া আপনারা বিয়ে করছে, কোথায় কি করছে, কখন ডেটিং মারছে, কখন ভালোবাসছে, এগুলো যদি করতে পারে তাহলে এখন কেন অস্বীকার করতেছে মজিদ? এর উপরে ভিত্তি করে তো আমি বিচারটা ডাকছি। কাজটা কি ভালো করি নাই? ভাইয়া কাজটা তো ভালো, কিন্তু এই পর্যায়ে এসে ভাইয়া এই ঝামেলাটা একটু ওর জন্য বেশি প্রেশার হয়ে যাবে ভাইয়া। ঝামেলাটা আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনি দুপুরে কি খাইছেন? রাত অনেক দেরি করে এসছো না? একটু আস্তে আস্তে রাত 2টা বেজে গেছিল। ও, সবসময় কি তোমার এত রাত হয়? সবসময় হয় না, একটু কাজের চাপ বেশি আর কি। ও, কাজের চাপ বেশি না? ব্যবসায়ী এরকম। জি, ব্যবসা তো ওলা পাইন দেখে, আমিও দেখি না, খালি একটু যাই এক প্রত্যেক দিন হিসাবটা দেখি, আর সকালে বিকালে 2-4টা থাপ্পড় মাপ্পড় দেই, ঠিক হয়ে যায়। থাপ্পড় দাও মানে মারামারি করো? জি ভাবি, এইসব লোক লেবার শ্রেণীর লোক তো, ও না মারলে ওরা ঠিক থাকে না, গালি গালাজ দিতে হয়, 2-4টা লাথি মারতে থাপ্পড় না দিলে ব্যবসা ঠিক থাকতে পারে না। তোমাকে দেখলে মনে হয় না তুমি মুখ খারাপ করতে পারো। আরো কত কিছু করি, আপনি তো দেখলে শুনলে পরে হার্ট অ্যাটাক করবেন। নাস্তা টাস্তা কিছু আছে নাকি? নাস্তা তো নেই। এক কাজ করো, আমি তোমাকে চা দিই, তুমি ফ্রেশ হয়ে আসতে আসতে আমি তোমাকে নাস্তা কিছু একটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাগবে না ভাবি, লাগবে না, আমি একটু টং দোকানে যাই, নাস্তা নাস্তা খাই নি এখান থেকে। আচ্ছা, তুমি লাঞ্চ বাসায় করবে তো দুপুরে? হ্যাঁ জি, ফোন দিব আসার আগে। আপু কেমন আছেন? এই তো ভালো ভাবি। আপনি এত সকালে এখানে? আসলে মসজিদের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল আমার। ও কেন, মসজিদ ভাই আবার কি করলো? আসলে এমন কিছুই না, কিন্তু আপু আপনি তো সব জানেন, আর বেসিক্যালি আমি সবার কাছ থেকে শুনেছি যে মসজিদ নাকি আপনার কথা শুনে, আপনার কথা মানে। তো এই ব্যাপারটা যদি একটু দেখতেন, এই জন্য। আসলে ভাবি, আমি তো মজিদ ভাইকে আপনার কথাটা অনেকবার বলেছি, কিন্তু মজিদ ভাই বরাবরই আপনার কথা আমার কাছে অস্বীকার করছে। তো এখন যেখানে উনি আপনাকে স্বীকারই করে না, সেখানে আমি ওনাকে আপনাকে নিয়ে কি বুঝাবো বলেন? এমন যদি হতো যে না, উনি অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করছে যে আপনি ওনার ওয়াইফ, হ্যাঁ আপনার সাথে মনোমালিন্য হয়েছে বা কোনো একটা জিনিস নিয়ে প্রবলেম হয়েছে, তাহলে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করতাম যে ওই স্পেসিফিক টপিকটা নিয়ে, যে হ্যাঁ এটা আসলে এরকম না। কিন্তু উনি তো আপনাকেই মানছেন না, তাহলে আমি কি বলবো ওনাকে বলুন? আপু আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু আপু আপনি নিজেও তো বুঝতে পারছেন যে আমি একা মেয়ে মানুষ, এই ঢাকা শহরে এভাবে আছি, তারপর আমি মামার বাসায় উঠেছি, আসলে অনেক প্রবলেম হচ্ছে। আর এখন যদি মজিদ যদি আমাকে অস্বীকার করে, আপু আপনি তো বুঝতে পারছেন, মানে আমি কি করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না, এই জন্য আমি আপনার কাছে এসেছি। না, আসলে আপনার তো আসলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, আমি বুঝতে পারছি। আর আমার মনে হয় কি যে আছে না, যে বিয়ের পর তো আসলে অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়, আবার অনেক সময় হয় যে ছেলেরা বিয়ে করে একটু ঘাবড়েও যায়। তো হয়তো বা এইসব কারণেই মজিদ ভাই একটু ঘাবড়ে গেছে, এই জন্য হয়তো বা অস্বীকার করছে। আমি আসলে বুঝছি না ব্যাপারটা, বাট আমি ওনাকে আসলে অনেকবার বোঝানোর ট্রাই করেছি। আর আপনি তো বুঝেনও যে উনি আসলে আমার থেকে অনেক সিনিয়র, ওনাকে আমি আর কতবার এই ব্যাপারটা নিয়ে বলবো। ঠিক আছে, তারপর আমি ট্রাই করব, আর আমি যদি না পারি আমি তাহলে আনোয়ার ভাইকে দিয়ে আরেকবার বোঝানোর চেষ্টা করব। একটু চেষ্টা করবেন আপু, আর আপনি যদি আমার হেল্প করতেন আমার অনেক ভালো হতো আসলে। আর আমি আসলে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি আপু। হ্যাঁ ভাবি, আপনি কোনো টেনশন করেন না, আমি জানি আসলে একটা মেয়ের জন্য তার হাজব্যান্ড কতটা ইম্পর্ট্যান্ট।
আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো এবং ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নিয়ে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আবার সেটেল ডাউন হয়ে যাবেন। আমি ট্রাই করবো। ওকে ভাবি, আমার না আসলে লেট হয়ে যাচ্ছে, আমার একজন ক্লায়েন্ট আসবে। আমি আব্বা, আম্মা, বুঝলাম না আমাকে ডেকে নিয়ে এসে বসা থুইছো কেন? কি কবা কও না, শুনতে তো আসলাম, কও কয়ে ফেলাও। এই সংসার ঠিক করছে আমি কোনো কথা বলবো না, কারণ আমার কথার কোনো দামই নাই, কেউ আমার কথার পাত্তাই দেয় না। তাই আমি শেষ ডিসিশন নিয়ে নিছি, আমি আর কোনো কথা বলবো না। ননসেন্স। এই, আমি তো কথাই বললাম না, আবার ননসেন্স বলো কেন, তা আবার ছেলের সামনে? এই তুমি চুপ মারো দেখিনি, চুপচাপ বসে থাকো। শোন বাবু, এতদিন আমি মনে করতাম আমার ছাওয়াল বুদ্ধি আমার একদম যোগ্য সন্তান, আমার সোনার টুকরো আদর্শ ছিল। কিন্তু এই কদিন যাবৎ বিয়ে করার পর থেকে তোর যা অধপতন দেখতেছি, তাতে করে কিন্তু আমি বাপ খুব আহত হয়ে গেছি, যাকে বলে কিনা মর্মাহত, বুঝেছিস? আব্বা, পেঁচা পেঁচা কথা কয়ে না তো, যাই রে কাশো, কি কবা আমাকে কয়ে ফেলাও, শুনতেছি, শুনতেই তো আসলাম। কি আর বলবো, বলতেছিলাম ওই তোর বউর কথা। তোর বউর হাতে যদি রশির এক মাথা থাকে, তাহলে আর এক মাথা থাকতে হবে তোর হাতে। বউ এদিক সেদিক যাবে, বাইরে যাবে, ঠিক আছে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু রশির আরেকটা মাথা যেন তোর হাতে না থাকলে তাহলে তো তুই টান দিতে পারবি না। তোর যখন মন চাইবে তুই টান দিয়ে বউরের কাছে নিয়ে আসবি। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি একটা গরু বাছুর বিয়ে করলাম, দুজনই মাথা থাকবে এক পাশে তার কাছে, আর মাথা থাকবে আমার হাতে। ওরে পাগল, এই রশি তো সেই রশি না রে বাপ, এইটা হলো মহাব্বতের রশি, ভালোবাসার রশি, বুঝলি নে? আর ওই মহাব্বত যখন বেশি হয়ে যাবে, ধর ও একটু মাথায় উঠতে যাচ্ছে, তখন আবার রশি ঢিল করে দিবি, সাইডে দিবি। আরে এই টেকনিকই তো তোর মায়ের উপর আমি অ্যাপ্লাই করি, বুঝছিস এই, নে? কি বললা? তুমি আমার উপর টেকনিক অ্যাপ্লাই করো, আর আমি এতদিনে বুঝতেও পারলাম না। এই তোমার এত বোঝা লাগবে না, তুমি এখানে বসে বসে কি করতেছো? আমার বাপ সাল কথা করছি, যাও তুমি ভিতরে যাও, আমার জন্য একটা চা নিয়ে আসো। একটু আগে না খাইলা? একটু আগে তো তুমি পানও খাইলা, যাও সিরিয়াল দেখো, যাই বসে।